নমস্কার, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান জীবনের আলো। সকলে নিশ্চয়ই খুব ভালো আছেন। দেখুন, আমাদের 12 মাসে 13 পার্বণ, এবং এগুলো হয় প্রত্যেকটা নির্দিষ্ট তিথি নক্ষত্র অনুযায়ী হয়। সেজন্য প্রত্যেকটা তিথি নক্ষত্র তার নির্দিষ্ট গুরুত্ব বহন করে চলেছে। সেজন্য দেখবেন, আপনি আপনার বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান দেখছেন বা করবেন বলে ভাবছেন, তার জন্য কিন্তু সেই পঞ্জিকা দেখে আপনার সঠিক সময়টা বার করছেন। সেরকমই আগামী মাঘী পূর্ণিমার তিথি খুব গুরুত্বপূর্ণ, এবং এই মাঘী পূর্ণিমার তিথি অ্যাকচুয়ালি এটা মাঘ মাসের যে পূর্ণিমা তিথি হয়, সেই পূর্ণিমার তিথিতে কিন্তু এই উৎসবটা পালিত হয়। এবং এই উৎসবের ঘিরে কিন্তু বৌদ্ধ ধর্মেরও অনেক বিষয় জড়িয়ে রয়েছে। গৌতম বুদ্ধের কিন্তু তার নির্দিষ্ট যে ক্ষণ সময় বলেছিলেন, সেই নির্দিষ্ট তিথি সেই নির্দিষ্ট সময়ে সংগঠিত হয়েছিল। ভক্তদের মধ্যে সেইভাবেই তিনি তার আলোচনা রেখেছিলেন, এবং তার আয়ুকাল সেটাও কিন্তু সেই তিথিতেই কিন্তু সমাপ্তি হয়েছিল, সেইভাবেই তিনি বলেছিলেন। এটা গেল বৌদ্ধ ধর্মের, এবং এর সঙ্গে সঙ্গে হিন্দু ধর্মেরও কিন্তু এই তিথিটা গুরুত্ব বহন করে। আমি বলবো কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় এই তিথিটা, এবং তার সঙ্গে সঙ্গে এই বছর 2026-এর এই নির্দিষ্ট তিথিটা 1 ফেব্রুয়ারি 2026 রবিবার পালিত হবে, এবং এই নির্দিষ্ট তিথিটা শুরু হবে ভোরবেলা 5টা 55 মিনিট থেকে শুরু হবে, এবং পরের দিন 2রা ফেব্রুয়ারি কিন্তু সোমবার সকাল পর্যন্ত চলবে। অর্থাৎ এখানে যেটা দেখাচ্ছে যে এই তিথিতে আমরা আমাদের অনেক ধরনের কাজ করতে পারি, যেগুলো শুভ মাঙ্গলিক অনুষ্ঠান। আপনার জীবনে যে বাধা বিপত্তি যেগুলো রয়েছে, সেগুলো হয়তো বেরিয়ে আসতে পারছেন না, তাহলে এই জায়গাটা এই নির্দিষ্ট তিথিতে করুন। বলা হচ্ছে মাঘ মাসে পালন করা বলে হয়, অর্থাৎ এই পূর্ণিমা তিথিটা মাঘ মাসে পালিত হয় বলে মাঘী পূর্ণিমা বলা হয়। এটা সেই গুরুত্ব নেয়, এবং হিন্দু শাস্ত্রের প্রত্যেকটা যেমন আমাবস্যা পূর্ণিমা তিথির বিশেষ গুরুত্ব রয়েছে, এবং এই পূর্ণিমা তিথিতেও কিন্তু এর বিশেষ গুরুত্ব রয়েছে। বিশেষ গুরুত্ব কোন জায়গায়, যেটা বিগত বছরটাই কিন্তু আপনারা বহু বহু শুনেছেন যে এই নির্দিষ্ট তিথিতে স্নান করলে তার শুভত্ব তৈরি হয়। তখন আমাদের একটা নির্দিষ্ট জায়গায়, যেটা আমাদের কিন্তু স্নান যাত্রা চলছিল, অর্থাৎ সেই কুম্ভ মেলা চলছিল, এবং সেই কুম্ভ মেলায় বহু বহু মানুষ তারা এই নির্দিষ্ট তিথিতে সেই রাত্রে সেখানে চন্দ্রের অবস্থায় তারা কিন্তু স্নান করেছে, এবং এটা সেই জন্য বলছে এতটাই পূর্ণ তিথি। আপনাকে হয়তো সেই নির্দিষ্ট জায়গায় পৌঁছাতে নাও পারেন, অনেকে পারবেন না, তবু আপনি আপনার বাড়ির নিকটবর্তী যে জলাশয় রয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন জলাশয় বা কোনো নদী বা গঙ্গা বক্ষে, আপনি সেখানে নির্দিষ্টভাবে স্নান করতে পারেন। অর্থাৎ এটা সব থেকে শুভত্ব হয় যখন আকাশে চন্দ্র থাকবে, সেই সময় যদি আপনি স্নান করতে পারেন বেশি শুভ হয়। তাছাড়াও অনেক মানুষ এই নির্দিষ্ট তিথিতে একদম ভোরবেলা দেখবেন যে এই নির্দিষ্ট দিনে ভোরবেলার চন্দ্রকে আপনি আকাশে দেখতে পারবেন, এবং সেই ভোরবেলা গিয়ে স্নান করবেন। তাহলে এই পুণ্য তিথির যে নির্দিষ্ট গুরুত্ব রয়েছে, যে পুণ্য বা পূর্ণতা রয়েছে, সেই পূর্ণতা আপনারা পাবেন। এবং এই নির্দিষ্ট তিথিতে বলছে যে অনেক দুঃখ কষ্ট, অর্থাৎ আপনি যে ওই স্নান করবেন, মানে ওই স্নানের সঙ্গে আপনার জীবনের অনেক দুঃখ, অনেক কষ্ট, অনেক বেদনা, সেটা কিন্তু আপনি গঙ্গা বক্ষে করলে সেই মা গঙ্গা সেটা কিন্তু নিয়ে যাবে। বলা হচ্ছে ধুয়ে পরিষ্কার করে দিয়ে যাবে, পাপ মোচন হবে। আপনি দেখা হলো জ্ঞানত বা অজ্ঞানত এমন কোনো কর্ম করে বসেছেন যেটা আপনার ক্ষেত্রে পাপযোগ্য, সেটা হয়তো এই জন্মে আপনি ভোগ করবেন না, পরজন্ম গিয়ে আপনাকে ভোগ করতে হবে। এবং বারবার বলি যে প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা জীব তার পূর্ব জন্মের কর্মফল তারা ভোগ করে। আপনাকেও সেই ভোগ করতে হচ্ছে, অন্যান্য মানুষগুলো তাকেও ভোগ করতে হচ্ছে, অন্যান্য জীব যাদেরকে আপনি সামনে দেখছেন তারাও কিন্তু তাদের পূর্বজন্মের কর্মফল
তারা কিন্তু এই জন্মে ভোগ করছে। সেই জন্য আপনি হয়তো এই জন্মে এমন কিছু কর্ম করেছেন যেটা পাপযোগ্য, সেটা আপনি হয়তো জ্ঞানত জানেন না বা অজ্ঞানতও জানেন না। সেই কারণে আপনি এই নির্দিষ্ট তিথিটায় গঙ্গা হোক, সমুদ্র হোক বা কোনো প্রবাহিত কোনো নদীতে গিয়ে আপনি স্নান করলে আপনি শুভত্ব পাবেন। বা কখনো কখনো হয়তো আপনি এমন একটা জায়গায় রয়েছেন সেখানে পৌঁছাতে পারছেন না, সেটা আমরা বিগত দিনে দেখেছি যে এই কুম্ভ মেলাতে বহু মানুষ সেখান থেকে, সেই ত্রিবেণী ঘাট থেকে তারা জল নিয়ে এসে তারা সেই জলে স্নান করেছে। সেটাও করতে পারেন আপনি, গঙ্গার জল সংগ্রহ করে নিয়ে এসে আপনি বাড়িতেও স্নান করতে পারেন, কোনো নদীর জল নিয়ে এসে আপনি বাড়িতেও স্নান করতে পারেন, তাতে আপনার দুঃখ কষ্ট থেকে আপনি রেহাই পাবেন। তেমনই কিছু কাজ রয়েছে যা এই দিন ভুলেও করবেন না। অর্থাৎ কিছু কাজ রয়েছে যে কাজগুলো আপনি এই নির্দিষ্ট তিথিতে কোনোভাবে করবেন না, সেগুলো আমি বিস্তারিত আপনাদেরকে বলবো এবং সেখান থেকে নিজেকে সতর্ক থাকবেন। আর যেটা বলছিলাম যে এই নির্দিষ্ট তিথিটা আবার একবার বলে দিই আপনাদের, যে 1 ফেব্রুয়ারি 2026 রবিবার সকাল 5:55 থেকে এই তিথি শুরু হবে এবং পরের দিন 2রা ফেব্রুয়ারি সোমবার সকাল অর্থাৎ ভোর রাত্রে 3:38 এই তিথির সমাপ্তি হবে, অর্থাৎ পূর্ণিমা শেষ হবে। সেজন্য এই সময়কালের মধ্যে আপনারা নির্দিষ্ট যে আপনার যেখানে জায়গাগুলো রয়েছে স্নানের, সেই সমস্ত জায়গাগুলো স্নান করবেন। আপনি বাড়িতেও করতে পারেন সেখান থেকে জল নিয়ে এসে। মাঘী পূর্ণিমা তিথি থাকাকালীন যে কোনো সময় স্নান করতে পারেন। আবার বলা হচ্ছে যেমন বলছিলাম যে অনেক সময় সেই রাত্রেকালে আপনি স্নান করতে পারেন, অনেক সময় ভোরবেলা করতে পারেন, কিন্তু যতক্ষণ পূর্ণিমা থাকবে সেই সময়কাল আপনি এইটা স্নান করতে পারেন। এবং বেশি বেশি ভালো হবে যখন আপনি আকাশে চন্দ্রকে দেখবেন এবং সেই মুহূর্তে আপনি যখন স্নান করবেন সেই স্নানের সময় সেই চন্দ্রের আলো আপনার শরীরে পড়বে, তখন আপনি তার থেকে বেশি শুভ ফল পাবেন এবং সেই ফলপ্রাপ্তি কিন্তু সত্যি করেই অস্বাভাবিক এবং সেটা আপনার জীবনে কিন্তু অনেক বাধা বিপত্তি সেখান থেকে বেরিয়ে যেতে পারবেন। স্নানের সময়কাল যেমন বললাম, সেই সঙ্গে সঙ্গে কি কি করবেন এই নির্দিষ্ট তিথিতে কয়েকটা জিনিস বলে দিই। কারণ এই নির্দিষ্ট তিথিতে অনেকের বাড়িতে দেখবেন কিন্তু লক্ষ্মীনারায়ণের পুজো হয় এই নির্দিষ্ট তিথিতে। কারণ বলছে এই নির্দিষ্ট তিথিতে বলছে লক্ষ্মী এবং নারায়ণকে যুগল অবস্থায় পুজো করা হয়, এর মাহাত্ম্য রয়েছে। কারণ আপনি আপনার বাড়িতে এই ধরনের পুজো আপনি যদি করেন তাহলে আপনাদের জীবনের স্বামী স্ত্রীর মধ্যে সুসম্পর্ক বিরাজ করবে, অর্থাৎ দাম্পত্য ঐক্য থাকবে, দাম্পত্য মধুরত, অর্থাৎ দাম্পত্য জীবনে একটা সুসম্পর্ক তৈরি করবে। এবং এর সঙ্গে সঙ্গে এই নির্দিষ্ট তিথিতে যাদের আর্থিক শ্রীবৃদ্ধি হচ্ছে না, অর্থ কষ্ট সব সময় আপনি সমস্যার মধ্যে রয়েছেন, সেই ক্ষেত্রে আপনি কি করবেন? সেক্ষেত্রে একটা হরিতকি ফল এবং তার সঙ্গে সঙ্গে একটা পান এবং একটা সুপারি, এই 3টে জিনিসকে একত্রিত করে একটা হলুদ শাড়ি কাপড়ের সঙ্গে জড়িয়ে আপনি আপনার লকারের স্থানে রেখে দেবেন এবং এই পূর্ণিমা চলাকালীন তাতে আপনি আপনার জীবনের শুভত্ব তৈরি হবে। এবং এই নির্দিষ্ট তিথিতে অবশ্যই যেটা করবেন, অর্থাৎ আপনি আপনার যে তুলসী মন্দিরটা রয়েছে সেই তুলসী মন্দিরের সামনে একটা প্রদীপ জ্বালাবেন অবশ্যই। এই করণ ক্রিয়াটা আপনার জীবনে আপনার পরিবারের শ্রীবৃদ্ধি ঘটাবে। অর্থাৎ সন্ধ্যাবেলা আপনি কটা বাচ্চাকে, অর্থাৎ বাল্যকালে যে জায়গার যারা থাকে, অর্থাৎ বালক অবস্থায় যারা বালক, অর্থাৎ আপনি 5 জন 3 জন 7 জন এরকম কোনো এই বাল্যকালে যারা থাকে তাদেরকে আপনি এখানে ডাকতে পারেন। অর্থাৎ এখানে বলা হচ্ছে বালকদেরকে ডাকতে পারেন, বা এই বয়সে যে জাতক জাতিকা ছেলে মেয়ে যদি পান তাদেরকে ডেকে হরিণ নোট দিতে পারেন। সেক্ষেত্রে মিষ্টির কোনো জিনিস তাদেরকে দিতে পারেন এবং সন্ধ্যাবেলায় ঠিক সন্ধ্যার মুহূর্তে প্রদীপ জ্বালিয়ে একদম তুলসী মন্দিরে, এটা করলে আপনার জীবনের আরো শুভত্ব তৈরি হবে, বাধা বিপত্তি কেটে যাবে। এবং এর সঙ্গে সঙ্গে আপনি আপনার ঠাকুর ঘরে যেখানে
আপনার দেবতাদের নির্দিষ্টভাবে পুজো করছেন, সেই নির্দিষ্ট জায়গায় অবশ্যই একটা ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দেবেন। যতক্ষণ জ্বলবে প্রদীপটা ততক্ষণ তাকে থাকতে দেবেন, নিজের থেকে নিভে যখন যাবে সেটা যাবে। এটা এই নির্দিষ্ট তিথিতে করবেন, করলে আপনাদের শ্রীবৃদ্ধি হবে। প্রত্যেকটা জিনিস আপনি যদি সঠিকভাবে করেন, সঠিক সময়, আমি বারবার বলি, নির্দিষ্ট তিথি নক্ষত্র দেখে যদি তার প্রতিকার প্রতিবিধান বা নির্দিষ্ট ক্রিয়া করেন, তাহলে সেক্ষেত্রে অবশ্যই সুফল হবে। এবং এর সঙ্গে সঙ্গে বলছে এই নির্দিষ্ট তিথিতে পূর্ণিমা যতক্ষণ চলবে ততক্ষণ আপনি দুস্থ মানুষদের উদ্দেশ্যে কোনো দান করতে পারেন। এই দান আপনার ক্ষেত্রে আপনার অনেক সমস্যার নির্মূল হবে। অর্থাৎ এই দান করা মানে আপনি আপনার জীবনের কিছু শুভ কর্ম করছেন। আপনি জ্ঞানত বা অজ্ঞানত কোনো পাপ করলেও সেই দানের মাধ্যমে আপনার ক্ষেত্রে সেই খণ্ডন হবে। আপনারা জানেন যে মৃত্যুর পরবর্তী সময়ে সেখানে কিন্তু নির্দিষ্ট, অর্থাৎ যে আপনি যখন পরলোক গমন করেন তখন সেখানে কিন্তু আপনার বিচার হয়। সেই বিচার যেখানে যমরাজ স্বয়ং থেকে সেখানে বিচারের জায়গায় আসে। আপনি মর্ত্যলোকে যখন ছিলেন তখন আপনি কি কর্ম করেছেন, কতটা শুভ কর্ম করেছেন, কটা অশুভ কর্ম করেছেন, তার জন্য যে সাজা, সেই সাজা ভোগ করতে হয়। এবং দান কিন্তু সত্যি করেই যথেষ্ট একটা পূর্ণ মুহূর্তময় এবং একটা শুভ কর্ম। সেই জন্য দান এই নির্দিষ্ট তিথিতে করলে আপনার জীবনে শুভ ফল অবশ্যই পাবেন। এবং এর সঙ্গে কি কি দান করতে পারেন, এখানে যেটা দেখানো হচ্ছে, বলছে ঘি দান করতে পারেন, ঘি দিতে পারেন মানুষের, ঘি, তার সঙ্গে সঙ্গে গুড় এবং শীতের পোশাক, গম, চাল, ফল, মূল, দানা, এসবগুলো দিতে পারেন। অর্থাৎ আপনি একটা প্যাকেট করে এই নির্দিষ্ট জিনিসগুলো যারা দুস্থ মানুষ তাদের উদ্দেশ্যে দান করে আসতে পারেন বা দান করতে পারেন। এবং পূর্ণিমা তিথিতে তাতে আপনার ক্ষেত্রে আপনার জীবনের অনেক বাধা বিপত্তি কেটে যাবে। আপনার পূর্ব জন্মের কর্মফল তার প্রায়শ্চিত্তের একটা নির্দিষ্ট পন্থা রয়েছে এই দানের মাধ্যমে, সেটা আপনি করতে পারবেন। অনেক জাতক জাতিকা দেখবেন চাকরি পাচ্ছেন না, এই নির্দিষ্ট তিথিতে করুন, ভীষণ ভীষণ কার্যকরী। কিন্তু অবশ্যই আপনার ক্ষেত্রে যদি কোনো দোষ থাকে তার প্রতিকার প্রতিবিধান রয়েছে, সেই প্রতিকার প্রতিবিধান অবশ্যই করিয়ে নেবেন। আর যে করণ ক্রিয়াটা করবেন যেটা এই নির্দিষ্ট তিথিতে রয়েছে, কারণ আপনার মধ্যে, আপনি চাকরির ক্ষেত্রে যাচ্ছেন, আপনার মধ্যে আত্মবিশ্বাসের জায়গা নেই। আপনি ইন্টারভিউ দিচ্ছেন, হয়তো সফলতা পাচ্ছেন সামনে বলছে, কিন্তু আলটিমেটলি সেখানে সেই স্থানটা পাচ্ছেন না। আপনার মধ্যে কিছু ভীতি কাজ করছে। তাদের জন্য বলবো এই নির্দিষ্ট তিথিটাই করবেন। কি না, সকালবেলা একদম ঘুম থেকে উঠে যান, অর্থাৎ সকালে একদম ভোরে ভোরে ঘুম থেকে উঠুন। ঘুম থেকে উঠে, অর্থাৎ এই পূর্ণিমা যেদিনকে দিন, রবিবার, ঘুম থেকে ওঠার পর আপনি আপনার স্নান সম্পন্ন করুন। কাঁচা হলুদ যদি সম্ভব হয় সেটা অল্প পরিমাণে বডি অয়েলের সঙ্গে মিক্সচার করে সেটা গায়ে দিন, তারপরে স্নান করুন। এবং সেই স্নানটা আপনি গঙ্গাতে করতে পারেন, কোনো নদীতে করতে পারেন, বা যেখানে যেখানে কুম্ভ মেলা হয় সেই নির্দিষ্ট জায়গাগুলো, নাসিক হতে পারে, সেখানে আপনি হরিদ্বারে হতে পারে, এলাহাবাদ হতে পারে, তাছাড়াও কিন্তু রামেশ্বরমে হতে পারে, বা আপনি আরও যে জায়গাগুলো রয়েছে, বিশেষ করে নির্দিষ্ট যে কানেকশন, নির্দিষ্ট যে স্থান এবং সেই স্থানগত জায়গা থেকে মহাকালেশ্বরের সেখানে হতে পারে। এই নির্দিষ্ট জায়গাগুলোতে গিয়ে আপনি যদি স্নান করেন, তাতে বলা হচ্ছে এই সকল জাতক জাতিকার অনেক পাপ বিনষ্ট হয়। এবং আপনার বাধা বিপত্তি যদি থাকে তাহলে সেই সকল নির্দিষ্ট জায়গায় স্নান করে আপনি সূর্যার্ঘ্য দেবেন, অর্থাৎ সূর্যদেবের পুজো করবেন। আপনি এটা আপনার বাড়িতে থেকেও করতে পারেন। বাড়িতে সকাল সকাল ঘুম থেকে উঠে আপনি আপনার স্নান কার্য সম্পন্ন করে আপনি সূর্যদেবের দিকে তাকিয়ে সূর্যার্ঘ্য দিন। অর্থাৎ সেই সূর্যার্ঘ্য যখন দেবেন
তখন একটা তামার পাত্র, তামার ঘটি নেবেন। তামার ঘটির মধ্যে একটা লাল জবা ফুল নেবেন এবং তার মধ্যে অল্প পরিমাণে ধূর্বা দেবেন। তার সঙ্গে সঙ্গে আপনি ওর মধ্যে একটা হরিতকি ফল রেখে দেবেন। দিয়ে ওই অবস্থায় সূর্যের দিকে তাকিয়ে সূর্যের যে প্রণাম মন্ত্র রয়েছে সেই মন্ত্রটা আপনি বলবেন, আর ওই জলটা আস্তে 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 নিচে ফেলবেন। দেখবেন ওটা আপনার জন্য ছিটিয়ে আপনার পায়ে না আসে, সেজন্য অনেকটা টব বা কোনো পাত্র রেখে দেবেন। দিয়ে এইভাবে করা শেষ হয়ে গেলে আপনি ফুলটাও দিয়ে দেবেন এবং সে সম্পূর্ণটা ওখানে ঢেলে দেবেন। দিয়ে ওইখান থেকে শুধুমাত্র আপনি ওই হরিতকি ফলটার সঙ্গে করে নেবেন এবং হরিতকি ফলটাকে আপনি একটা লাল কাপড়ের মধ্যে জড়িয়ে আপনি আপনার কাছে রেখে দেবেন। এবং যখন বিভিন্ন যে পরীক্ষাগুলো বা কম্পিটিটিভ যে এক্সামগুলো দিতে যাচ্ছেন, আপনি চাকরির জন্য পরীক্ষা দিচ্ছেন কিন্তু সাকসেস হচ্ছে না, সেক্ষেত্রে ওই হরিতকি ফলটা ভালো করে বেঁধে আপনি আপনার সঙ্গে করে নিয়ে যাবেন, আবার নিয়ে আসবেন। দেখবেন আপনার ক্ষেত্রে সফলতা অবশ্যই আসবে। এই নির্দিষ্ট ক্রিয়া নির্দিষ্টভাবে করুন। আমি বারবার বলি যে প্রতিকার রয়েছে, প্রতিবিধান রয়েছে, প্রতিকার, প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন রয়েছে, কিন্তু তার আগে আপনাকে জানতে হবে কোন দিকে আপনার চাকরির যোগ রয়েছে, কেন আপনার চাকরিটা হচ্ছে না, কোথায় আপনার বাধা তৈরি হচ্ছে। কোনো শত্রুতা করে আপনার ক্ষেত্রে সমস্যা করছে না তো? কি কারণে আপনার হচ্ছে না জীবনের সফলতা? আপনার ক্ষেত্রে কোনো পিতৃদোষ নেই তো? আপনার ক্ষেত্রে কোনো শাপির দোষ নেই তো? পিতৃদোষ কিন্তু এই নির্দিষ্ট তিথিতে খুব গুরুত্বপূর্ণ, যেটার প্রতিকার প্রতিবিধান করা সম্ভব হয়। আর এই নির্দিষ্ট তিথিতে যেগুলো করবেন না, জীবনে আরো আরো ভয়ানক পরিস্থিতি চলে আসতে পারে যদি করে বসেন, সেগুলো বলবো। সেটা হচ্ছে বিশেষ করে এই তিথিতে বাড়ির মেম্বার বা কারোর সঙ্গে কোনো জীব, কোনো প্রাণীকে কোনো রকমের আঘাত দিয়ে কথা বলবেন না, অর্থাৎ কোনো রকমের ঝগড়াঝাটি ঝামেলার মধ্যে যাবেন না, কোনো রকমের কোনো কটূক্তি কথা কারোর উদ্দেশ্যে বলবেন না এই নির্দিষ্ট তিথিতে। তাতে আপনার জীবনের আরো ভয়ানক পরিস্থিতি চলে আসতে পারে। এবং এর সঙ্গে সঙ্গে আপনি সর্বদাই এই নির্দিষ্ট তিথিটা আপনার খাবার দাবারের ক্ষেত্রে অবশ্যই মেনে চলুন। এবং বিশেষ করে বলা হচ্ছে যে আপনার কিছু খাবার যেগুলো একদম বর্জনীয়, অর্থাৎ নেশা ভান করবেন না। বিশেষ করে তামসিক খাবারগুলো বর্জন করার চেষ্টা করবেন এই নির্দিষ্ট তিথিতে। তাতে আপনি আপনার জীবনের সুফল আসবে। আমি দেখুন, বহু মানুষ বহু ক্ষেত্রে বহু সমস্যা থাকে। কারোর ক্ষেত্রে দেখা গেল যে সংসারের শ্রীবৃদ্ধি হচ্ছে না, তাদের এমন কিছু দোষ রয়েছে, মাঙ্গলিক দোষের কারণে পরিবারের বন্ডিং তৈরি হচ্ছে না। তার ক্ষেত্রে স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি লেগেই আছে, কখনো কখনো বড় চরম জায়গায় চলে আসছে। কখনো কখনো আপনার বাস্তুর কিছু নেগেটিভ এনার্জির জন্য আপনার সন্তানের ক্ষেত্রে শুভত্ব জায়গা তৈরি হচ্ছে না। আবার কখনো কখনো আপনার ক্ষেত্রে দেখা গেলো এমন কিছু গ্রহগত কানেকশন নেগেটিভ রয়েছে যার জন্য আপনি চাকরি পাচ্ছেন না। তাহলে এগুলো কিন্তু সবটার প্রতিকার প্রতিবিধানের জায়গা রয়েছে। কারোর ক্ষেত্রে সেই জন্য বলা হয় শাপির দোষ, কারোর ক্ষেত্রে কাল সর্পযোগ, কারোর ক্ষেত্রে মাঙ্গলিক দোষ, কারোর ক্ষেত্রে দেখা গেল সাধু সর্প দোষ, কারোর ক্ষেত্রে গ্রহণ দোষ। জীবনটাকে একদম আস্তে 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 ভীষণভাবে ডিস্টার্বের দিকে নিয়ে যাচ্ছে, যাতে জীবনটাতে যেন যে সুখ স্বাচ্ছন্দ্য সমৃদ্ধি সেই জায়গাটার কল্পনাও করতে পারছেন না বর্তমান সময় ব্যবস্থায়। কারণ এক সময় দেখা গেল প্রচুর অর্থ রোজগার করেছেন, কিন্তু আজকে সেই অর্থ আপনি ধরে রাখতে পারেননি, কারণ আপনার জীবনের এমন কিছু ভয়ানক কানেকশন রয়েছে যেটা রাহু করে দিয়েছে। সেই জন্য অর্থও দিয়েছে কিন্তু আপনাকে নিঃস্বও বানিয়ে দিয়েছে। সেই জন্য এগুলোর সঠিক প্রতিকার প্রতিবিধান রয়েছে। মানুষের জন্য প্রচুর করেন আপনি, মানুষ একটা সময় আপনাকে মাথায় করে রাখতো, কিন্তু এখন আপনাকে দেখে সেই মানুষগুলো ভয়ে পালিয়ে যাচ্ছে। আপনি যে রাস্তা দিয়ে হাঁটছেন তারা ভয়ে অন্য রাস্তা দিয়ে হাঁটছে আপনার দেখে। এরকম পরিণতি তৈরি হয়। সবটা গ্রহগত কানেকশন, কখনো কখনো শত্রুতার কারণে, কখনো কখনো আপনার ওপর কোনো খারাপ প্রভাব নেগেটিভ এনার্জি
এমন কিছু সমস্যা তৈরি করে দেয় যেগুলো আপনার ক্ষেত্রে স্বাভাবিক জীবনযাত্রা থেকে আপনি বেরিয়ে আসছেন বা স্বাভাবিক জীবনযাত্রা আপনার জীবনে আসছে না। তাহলে এইগুলোর জন্য আবার বলছি, সঠিক প্রতিকার, সঠিক প্রতিবিধান, সঠিক গাইডলাইন রয়েছে অবশ্যই। অনেক জাতক জাতিকা দেখবেন কর্ম করছেন, চাকরি করছেন, কিন্তু চাকরিতে একটা নির্দিষ্ট জায়গায় পড়েই আছেন অনেক দিন ধরে, কিন্তু সেখানে সফলতার সঙ্গে, অর্থাৎ আপনি আপনার কাজের জায়গায় কোনো রকমের ঘাটতি করছেন না, কিন্তু বসের কাছে আপনার সেই নাম যশটা নেই, অন্যদের কাছে সেই নাম যশটা আপনার পাচ্ছেন না, এবং তার কারণে আপনার প্রমোশনটাও আটকে রয়েছে। কারণ আপনার ক্ষেত্রে আপনার ওই কলিগই হয়তো আপনার জীবনে শত্রুতা করছে। তাহলে এগুলোর তার সমাধানের জায়গা রয়েছে, প্রতিকারের জায়গা রয়েছে। আপনার ক্ষেত্রে দেখা গেলো যে অনেক সময় অনেক জাতক জাতিকা দেখবেন জীবনে এমন কিছু পর্যায়ে চলে আসে, হয়তো 5 বছর 7 বছর বা দারুণভাবে সুসম্পর্ক ছিল, আপনাদের লাভ ম্যারেজ, আপনারা নিজেরা নিজেদের চিনতেন, জানতেন, কিন্তু বিবাহের 2 মাস 3 মাস 5 মাস পরের থেকেই আপনাদের বিবাহিত জীবনে চরম অশান্তির জায়গা চলে আসছে। কারণ তখন মনে হচ্ছে যেন ওই মানুষগুলোকে আপনি কোনোদিনই দেখেননি, তার স্বভাব চরিত্র, তার কথাবার্তা সবটা যেন ওলট পালট হয়ে গেছে। কেন হয় এগুলো? প্রত্যেকটার কানেকশন। অনেক সময় বিবাহের পরে দেখবেন যে এমন এমন সমস্যাগুলো তৈরি হয়ে যায়, আর বিবাহের পরে গিয়ে, অর্থাৎ বিবাহের আগে গিয়ে সেই সম্পর্কটা দারুণ মধুরময় ছিল। কেন হয় এগুলো? কারণ সেই সপ্তম পঞ্চম কানেকশন, আপনার জীবনের সেই দুর্বিষহ পয়েন্ট বা কানেকশন, যেটা আপনার জীবনের এই সমস্যাগুলো দিচ্ছে। আবার কখনো কখনো বিবাহের মঞ্চে, বিবাহের যে উৎসব, সেই উৎসবে হিংসার কারণে আপনার ওপর খারাপ কেউ প্রভাব বিস্তার করে দিয়েছে, যার জন্য আপনার সন্তানটা সুখে থাকতে পারছে না। তাহলে এগুলোর কিন্তু আবার বলছি প্রতিকার প্রতিবিধান রয়েছে। বারংবার বলি, কারণ প্রতিকার প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন তার নির্দিষ্ট তিথি নক্ষত্রে হয়। তাই আগামী পূর্ণিমা তিথি এবং আগামী পূর্ণিমার পরবর্তী টাইম থেকে সম্পূর্ণ 15 দিন একদম অমাবস্যার তিথি পর্যন্ত ভীষণ গুরুত্বপূর্ণ সময় রয়েছে। অর্থাৎ এই যে আগামী শনিবার দেখছেন যেটা, অর্থাৎ এখানে বলা হচ্ছে আগামী শনিবার থেকে, অর্থাৎ এই পূর্ণিমা মাঘী পূর্ণিমার থেকে শুরু হবে পরবর্তী অমাবস্যার তিথি পর্যন্ত প্রত্যেকটা দিন, প্রত্যেকটা ক্ষণ খুব গুরুত্বপূর্ণ, যে বিষয়গুলো নিয়ে আজকের আলোচনা করলাম। এবং সেই জন্য কখনো কখনো এই নির্দিষ্ট তিথিদের মধ্যে কখনো আমি কামাখ্যায় যাই, কখনো তারাপীঠে যাই, কখনো বেনারস যাই, কখনো কখনো আমার নিজের গৃহমন্দিরে কাজ করে থাকি। তাই আমি আবার বলবো, যদি আমার সঙ্গে যোগাযোগ করতে চান তাহলে নিচের যে বুকিং নাম্বার যাচ্ছে, ওই বুকিং নাম্বারটা নোট ডাউন করে রাখুন। ওই বুকিং নাম্বারে ফোন করলে আপনি জানতে পারবেন আমি কোন সময় কোন চেম্বারে থাকছি, এবং সেই অনুযায়ী দেখিয়ে নিতে পারেন। আর তবুও একটু বলে দিই, প্রত্যেক রবিবার আমার গৃহমন্দির কাঁচরাপাড়ায় পাবেন দুপুর 2টো থেকে 6টা পর্যন্ত। সোমবার ব্যারাকপুর রয়েছে এবং সোমবারে শ্রীরামপুর চেম্বার রয়েছে। মঙ্গলবার কালীঘাট চেম্বার রয়েছে লেক মার্কেটে ঠিক পিছনে। আর বুধবার কখনো হাওড়া ময়দানে পাবেন, তাছাড়া বাইরের চেম্বারে থাকি। বৃহস্পতিবার কৃষ্ণনগরের চেম্বার, শুক্রবার আপনারা হাতিবাগানের চেম্বারে পান, শনিবার কখনো বর্ধমান, কখনো বহরমপুর, কখনো তারাপীঠ, এইসব জায়গাগুলোতে থাকি, বা কখনো কখনো বাইরেই থাকি। তাই কখন কোথায় থাকছি বুকিং নাম্বারে ফোন করে আপনারা নির্দিষ্টভাবে জানতে পারবেন। আর বিগত দিনে বহু মানুষ তারা প্রতিকার প্রতিবিধান নিয়েছে, এবং সেই প্রতিকার প্রতিবিধান নিয়ে আজকের জায়গায় খুব ভালো রয়েছে। তাদের মুখ থেকে শুনুন তারা কতটা ভালো রয়েছে আজকের জায়গায় দাঁড়িয়ে। শুনতে থাকুন, আর সকলেই ভালো থাকবেন। আগামী দিনগুলো প্রত্যেকের খুব শুভ হোক, এই শুভ কামনা রইল। নমস্কার। ডক্টর গৌতম শাস্ত্রী আর 5 জন অ্যাস্ট্রোলজারের থেকে কেন তিনি আলাদা? স্বাভাবিকভাবে আপনাদের মনে এই প্রশ্ন আসতেই পারে। দূর দূরান্ত থেকে নানান সমস্যায় জর্জরিত মানুষ ছুটে আসেন তার কাছে। গ্রহদোষ হোক কিংবা কাল সর্পদোষ, অথবা ধরুন মাঙ্গলিক দোষ কিংবা অন্য যে কোনো সমস্যা, তারা জানেন সব সমস্যার স্থায়ী সমাধানে এক এবং অদ্বিতীয় ডক্টর গৌতম শাস্ত্রী। চলুন
আজ আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই এমন কিছু মানুষের এবং শুনে নিই তাদের কথা। আমি দাদার কাছ থেকে কথাগুলো শুনছিলাম, শুনতে শুনতে দাদা আমাকে হঠাৎ করে থামিয়ে দিতে বললেন এবং দাদা বলছেন যে আমার কথাটা আগে শুনুন। সত্যিকার ওনার কথাটা আগে কিন্তু শুনতে হবে, সেই জন্যই আমি আবার দাদার কাছ থেকে শুনতে চাইবো যে আচ্ছা দাদা, আপনার মনে কি কোনো ক্ষোভ ছিল, কোনো অসন্তোষ ছিল যে কারণে আপনি সব বাধা পেরিয়ে ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে এসেছেন? আমি একজনের কাছে গিয়েছিলাম, নাম প্রকাশ করব না, কিন্তু খুব বলে যে ভালো ভালো ভালো, মানে নিজের সম্বন্ধে অনেক ভালো একটু বাড়িয়ে বলে আর কি, কিন্তু কার্যক্ষেত্রে সেটা হয় না। আমি প্রোগ্রাম দেখে আমিও গেলাম, যাওয়ার পরে আমাকে বলে এই প্রতিকার লাগে, প্রতিকার করলাম, দেখলাম প্রতিকার করার পরে এবার আমাকে একটা নিয়ম ছিল, সেই নিয়মটা হওয়ার পরে আমি বললাম, ফোন করলাম, ফোন ধরে না, ফোন করলে ফোন ধরে না। যাই হোক, সে জানি আমার পয়সাটা জলে গেল। এবার একদিন আমার মেয়েকে স্কুল থেকে নিয়ে এসছি, 2:35 নাগাদ, 4:30 দিকে প্রোগ্রাম হচ্ছে। প্রোগ্রামটা ভালো পছন্দ হলো, আমি ফোন লাগালাম। সেই দিনকে ফার্স্ট দেখলাম আমার মানে ভবিষ্যতে কি হয়েছে না হয়েছে সঙ্গে সঙ্গে আমার 3-4টে কথা সঠিক বললো। সেদিনকে ছিল মঙ্গলবার, আমি বললাম দেখাবো, বলে আজকে মঙ্গলবারে হয়ে যাবে। আমি চলে এলাম সঙ্গে সঙ্গে স্যারের কাছে। যখন আমি আলোচনা করছি বসে, স্যার বলে এই প্রোগ্রামটা দেখলাম না কিছুক্ষণ আগে। আমি হ্যাঁ স্যার, আমি 2:35 আমি প্রোগ্রাম দেখেছি, রাত্রিবেলায় আবার এসেছি 8:30টার সময়। স্যারকে আবার দেখালাম কালীঘাটে, মানে একটা রাজবাড়ি না কি, ওইখানে দেখালাম। হ্যাঁ, ওখানে দেখালাম। স্যার আমাকে যেগুলো বললো সবগুলো ঠিক, মানে আপনার পাস্ট সবগুলো কি হয়েছে না হয়েছে সব কিন্তু বলেছেন ডক্টর গৌতম শাস্ত্রী। এবং আপনার ডেটা নিয়ে আপনার সঙ্গে কিন্তু ডক্টর গৌতম শাস্ত্রীর আগে কখনো দেখা হয়নি, ওই প্রথম কিন্তু দেখা হয়েছিল, তাই কি? সেটা বলুন দর্শকদের। আমার কথা হচ্ছে, আমি টিভিতে দেখলাম, দেখার পরে ভালো লাগলো প্রোগ্রাম দেখে আমি সঙ্গে সঙ্গে ফোন করলাম। এত ভালো প্রোগ্রাম, এত ভালো কথা বলে, আমার খুব ভালো লেগেছে। আমি সেই দিনকেই রাত্রিবেলা কালীঘাটে দেখানোর পরে আমাকে বললো এটা লাগবে। আমার ঠিক আছে, তোমার ব্যবসা চলছিল, ব্যবসা একটু প্রবলেম হয়েছে, আমার কাছে আসবে, প্রতিকার করে দেবো, ঠিক হয়ে যাবে। আমি খুব খুশি। আমাকে তারাপীঠও যেতে বলেছিল, আমি বললাম তারাপীঠ আর যাবো না, আপনার বাড়িতে রথবন্ধে কালী পুজোয় যাবো। আমি খুব খুশি, আমার কাজ হয়েছে, মানে হয়েছে বলে আগে কাজ করিয়েছি। আচ্ছা আচ্ছা, এবার তা বলে আরো কাজ আছে, আমার কাজ আছে, 8:30 অব্দি, রাত 8:30 থাকতে হবে। মানে এটা কি আমার সঙ্গে স্বীকার করবেন দাদা যে ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে এলে সাকসেসটা হাতের মুঠোয় পাওয়া যায়? ফার্স্ট টাইম তো এলাম আমি। এর আগে কাজ করিয়েছেন আপনি? না, স্যারের কাছে করিনি, অন্য জায়গায় করেছি। আপনার মধ্যে কি এটুকু আশা জাগছে? স্যার আমাকে যেটা বলেছে, অরিজিনাল কথা বলেছে, আমার ভবিষ্যতে কি হয়েছে না হয়েছে সবই বলেছে। আমার ভালো লেগেছে, নির্দ্বিধায় আমি চলে এসেছি। তবে এখানে আসলে আশা করি ভালো লোকে, আমি তো এসে দেখলাম যে ভালো, লোকেরা আসুক, ভালো সার্টিফিকেট পাবে। ধন্যবাদ আপনাকে। আচ্ছা, এবার দিদির কাছে চলে যাই। দিদি, আপনার নামটা বলুন। আমার নাম দীপ্তি মন্ডল। দীপ্তি মন্ডল কোথা থেকে আসছেন? পাটানগর থেকে আসছি। পাটানগর থেকে দীপ্তি মন্ডল আজকের এই শুভ দিনে রটন্তী কালী পূজায় উনি চলে এসেছেন। মনের মধ্যে কি কোনো কিছু আছে যে এমন কিছু যে আজকের এই দিনটা আমি কাজে লাগাবো, আজকের এই শুভ দিনটা আমার জীবনের খুব মহত্বপূর্ণ গুরুত্বপূর্ণ দিন, সেই বিষয়ে কি আপনি কিছু বলতে পারবেন? হ্যাঁ, আজকের দিনে আমরা অমাবস্যা, একাদশী, পূর্ণিমা আমরা এমনি পালন করি, মানে সেই হিসাবে এই দিনটা তো খুবই ভালো। তো আমার এখানে আসা তাৎপর্যটা আমি শুনতে চাইছি। তাৎপর্যটা হচ্ছে, আমার হাজবেন্ড ওই ফোনে ওনাকে ফোন করেছিলেন, ফোন করার পরে উনি বিগত 4 বছর আমাদের কি ক্রাইসিসের মধ্যে আমরা চলছি সেটা সঠিক বলে দিল একবার ফোন করতেই। এবং ওর ডেট অফ বার্থটা নিয়ে ওনার যে চার্টটা বার করেছিলেন, বার করে উনি পারফেক্ট আমাদের জীবনধারাটা বলে দিতে পারলো। তো ওনার বলাতে আমারও খুব ভালো লাগলো। ও বলল যে দেখো, এরম কিন্তু এমনটা কেউ বলতে পারেনি, কিন্তু ইনি পুরো ডিটেলসে বলে দিল যে আমরা কি সমস্যার মধ্যে চলছি, আমাদের কি হচ্ছে না হচ্ছে, তাহলে এনাকেই একবার দেখাই। সঙ্গে সঙ্গে ওই জন্যই মানে ফোন করে ওই দিনকেই দেখিয়েছি। তা উনি বললেন যে তোমার একটা রেমেডি দিতে হবে। তো রেমেডিটা
দেওয়ার জন্য বলল যে আপনি এখানে এসে পরের সপ্তাহে নিয়ে যেতে পারেন, না হলে আমি 10 তারিখে যাব তারাপীঠে, ওখানেও আপনারা আসতে পারেন, না হলে 18 তারিখে অমাবস্যা, মৌনী অমাবস্যাতে আমার বাড়িতে ক্রিয়া হবে এবং হোমযজ্ঞ হবে, ওখানে যদি আসতে পারেন ওখানেও এসে ধারণ করতে পারেন। তখন আমরা সিদ্ধান্ত নিলাম যে এখানেই আমরা আসবো, আপনার বাড়িতেই আসবো। তাই আমরা আজকে এসেছি। আজকে ওর ক্রিয়া হয়েছে এবং ওইটা ধারণ করিয়েছেন এবং পরবর্তী হোমযজ্ঞে হবে, সেটা দেখার অপেক্ষায় আছি। এবারে দেখি কি হয়, পড়ার পরে বিশ্বাস নিয়ে তো পড়ছি। কিন্তু একটা ডেটাতে ডক্টর গৌতম শাস্ত্রী লাস্ট 4 ইয়ার্স পাস্ট হিস্ট্রি বলে দিয়েছে। এটা কিন্তু যাতা কথা না, একেই বলে হচ্ছে কারিশমা। একদম এই জন্যই ওনাকে আমার ভালো লেগেছে যে চলো ওনার কাছেই চলো। এরকমটা তো কেউ এরকম তো বলতে পারিনি, কিন্তু ইনি ডিটেলসে বলে দিল যে আমাদের কি কি সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে, কি কি হচ্ছে, আমাদের কি হয়েছে, সব বলে দিতে পারলো। যে একটা ডেট অফ বার্থ নিয়ে এভাবে বলে দেওয়াটা মুখের কথা নয়। তাহলে তুমি এতটা অনেক জায়গায় গেছো, তাহলে চলো ওখানেই চলো, দেখো কি হয়। ক্ষুদ্র একটা ডেটা তা থেকে বলে দেওয়া সত্যি অসম্ভব ব্যাপার। এই অসম্ভব কি সম্ভব করেন ডক্টর গৌতম শাস্ত্রী। হ্যাঁ, উনি তারাপীঠ মহাশ্মশানে গিয়ে মহাযজ্ঞ করেন, উনি কামাখ্যায় গিয়ে মহাযজ্ঞ করেন। এই অমাবস্যাগুলোতে কিন্তু আপনারা ওনাকে পাবেন তারাপীঠ মহাশ্মশানে, ওনাকে পাবেন কামাখ্যায়, ওনাকে পাবেন কঙ্কালীতলায়, বিশেষ প্রয়োজনে বেনারসে। বিভিন্ন অমাবস্যায় কিন্তু গুরুত্ব অনুযায়ী, তার তথ্য অনুযায়ী তিনি চলে যান এইসব স্থানে এবং গিয়ে কিন্তু কঠিন থেকে কঠিনতর তন্ত্রক্রিয়া গুরুত্ব সহকারে করেন আপনাদের জন্য। বলছে ওর খুব শরীরটা ভালো থাকে না, আচ্ছা, তারপরে ওর চাকরি তো বলে আসতে পারে, বাধা আসতে পারে, বদনাম আসতে পারে চাকরি ওইখানে। তারপরে ওর মাঙ্গলিক দোষ আছে একটু, আর অনেক কটা দোষ আছে, স্যার গুলো কাটিয়ে দেবে। কিছু কথা না বলা যায় না। ঝর্ণাদি কিন্তু সেই কথাগুলো বলতে চাইছেন না। এগুলো সিক্রেট রাখাই প্রয়োজন, কেননা ব্যক্তিগত কিছু সমস্যা থাকে, যে সমস্যার কথা একমাত্রই ডক্টর গৌতম শাস্ত্রী জানেন। প্রত্যেকেই ওই জন্য কিন্তু এখানে আসছেন। যেখানে কিছুই সম্ভাবনা থাকে না, সেখানে কিন্তু সম্ভাবনার আশার আলো জাগান এবং বাস্তবে সেটা পরিণত করেন ডক্টর গৌতম শাস্ত্রী। হয়েছে হয়েছে, আবার আমার বৌমা ভালো হয়েছে। এই আমার কাকা শ্বশুর টশুর বাড়ির থেকে না সব বৌমা টোমারা সবাই আসে, সবাই এসে উপকার হয়েছে। তা ওদের সাথে আমার বৌমাকেও পাঠিয়েছিলাম। বৌমার বাচ্চা দুবার ওরকম হয়েছিল বলে স্যারের কাছে এসেছিলাম। এখন বৌমার মেয়ে হয়েছে, তাই এখন সব ভালো আছে। তাই আবার মেয়েরও হাত দেখালাম, মেয়ের খুব এসব বললো, তাই মেয়েকে আবার নিয়ে এসেছি। আপনার নাম? মিনতি মন্ডল, কোথা থেকে আসছেন আপনি? কৃষ্ণনগর ডিম। আচ্ছা, কি কারণে এসেছেন এখানে? বৌমার জন্য আচ্ছা, কি কোনো সমস্যার কারণে? সমস্যা, সমস্যা বলতে ওনার একটু, ওনার মা মারা গিয়েছিল আচ্ছা, আগুনে পুড়ে, ভয় ভয় করে সব সময়। আপনার নামটা কি? অর্চিতা মন্ডল। অর্চিতা মন্ডল। অর্চিতা মন্ডলের মা মারা যায় এবং তারপর থেকেই ওনার একটা ভয় ভয় ভাব থাকে, যেন মনে হয় মা বোধহয় আশেপাশে ঘুরে বেড়াচ্ছে, এরকম ধরনের। হ্যাঁ, ছেলে ফোন করলো আপনাকে? ছেলে হঠাৎ করে মানে হঠাৎ করে ফোন? হঠাৎ করে একদিন ফোন করে বলছে, বাবা তুমি কোথায় আছো? আমি একটু অসুবিধার মধ্যে পড়ে আছি, তো আমি তোমার সঙ্গে ইমিডিয়েট কথা বলতে চাই। আমি তখন ওখান থেকে দিল্লিতে ছিলাম, দিল্লি থেকে আমার মানে ফ্লাইট করলাম, ফটাফট এমার্জেন্সিতে আমি চলে এলাম। আর ছেলে ফোন করেছে, এটা আমার কাছে একটা বিশাল বড় একটা মানে, যে ছেলে চলে গিয়েছিল মানে বাবাকে একটু বলতে গেলে আপনার ছেলের সাথে প্রায় সম্পর্ক শেষ, তলানিতে এসে ঠেকেছিল। সেই ছেলে কিন্তু মিরাকেল ভাবে আপনাকে ফোন করলো এবং বললো যে আমি আসতে চাই বাবা। আসতে চাই বাবা। এবং ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে এই বিষয়টা নিয়ে উত্থাপন করার ঠিক 41 কি 42 ডেজ এর পরেই উনি চলে এলেন, তাই তো? উনি চলে আসার পর, বাবা আমি তোমার কাছে থাকতে চাই, তাহলে তুমি কি পড়াশোনা করবে? তো বললো, বাবা তুমি কি বলতে চাও? আমি তুমি সিএ পড়ো, আমার যখন বিজনেস আছে, তোমারই বাড়ির সূত্রে তুমি। তারপরে আমি আলোচনা করে 70% শেয়ার ওনাকে দিয়ে ছেলেকে দিয়ে দিলাম। আমি এখন প্রায় 1 বছরের উপর হয়ে গেছে, এখন ছেলেটা এখানে সিএ পড়ছে, সেটেল হয়ে গেছে পুরো। সব থেকে বড় ব্যাপার, কম্পিটিশন মার্কেট ওয়েস্ট বেঙ্গলের মধ্যে, ইন্ডিয়াতে আমাদের প্যান ইন্ডিয়াতে কাজ চলছে।
আমি অনেক কন্ট্যাক্ট আমার কাছে আছে, বাট রেলের টেন্ডারের জন্য আমার খুব ঝামেলা চলছিল প্রচন্ড ভাবে। হঠাৎ করে রেলের ডিআরএম, এই যে আসানসোল আর এই যে আমাদের আন্ডার ডিভিশনের যে ডিআরএম একদিন আমাকে ফোন করছে, বাবু আপনি তো L1 হয়ে গেছেন, আপনি জানেন না? আমি দেখিনি, আমি হোপলেস হয়ে গেছিলাম, না রেলের টেন্ডার কি হবে, আমি একটা সাধারণ মানুষ, কত বড় টেন্ডার আমি কি করে পাবো? ফট করে দেখি অনায়াসে বলছে আপনি তো L1 হয়েছেন, 28টা কোম্পানির মধ্যে আপনি L1 হয়েছে। আচ্ছা, এই একটা গেল। তারপরে টোটালি ডকুমেন্টস আছে, এ নয়, এটা টোটালি আমাদের 37,000 ইন্ডাস্ট্রি আছে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে। তার মধ্যে 500 ইন্ডাস্ট্রিকে সেন্ট্রাল চুজ করেছে, যেটা বেশি এমপ্লয় করে। তো সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে একটা অ্যাওয়ার্ড এসছে যে 500 কোম্পানির মধ্যে আমাদের কোম্পানি একটি কোম্পানি। এটা আমার কাছে সব থেকে বড় পাওনা। এই জিনিসগুলো উনি বলেছিলেন, যে আমি যে জিনিসগুলো বলছি, ডক্টর গৌতম শাস্ত্রী উনি বলেছিলেন আমাকে, মানে একটা ভবিষ্যৎবাণী। আচ্ছা, আমি মানতাম না। বলেছিল আপনি এইসব কাজগুলো করবেন, আপনার সময়টা প্রচন্ড ভালো আসছে, তবে 7:30 চলে যাবে, কিন্তু আপনি ঘাবড়াবেন না। যদি কোনো অসুবিধা হয় আপনি আমার কাছে আসবেন, লাগাতার কন্ট্যাক্ট রাখবেন, তার জন্য কোনো পয়সা লাগবে না। তখন আমি বললাম যে ঠিক আছে, কখনো কখনো অমাবস্যা, আজকে জাস্ট আমাকে ডেকেছিল, অনেক দুটো অমাবস্যায় মিস করেছি। আচ্ছা, এই প্রসঙ্গে কি আমি বলতে পারি যে বন্ধ ভাগ্যের দরজা খুলে দিতে পারেন ডক্টর গৌতম শাস্ত্রী? আমি এটা 80% আমি আমার মনে, মানে 80% বলতে পারি। আমি 20% থেকে রাখতে পারি না, কারণ ভাগ্য একটা কাজ করে। 80% আমি বলে দিতে পারি। তার মানে কিন্তু জগন্নাথ মিত্র স্বীকার করছেন যে 80% আমি 80% একদম বিলিভ করি। বন্ধ ভাগ্যের দরজা খুলে দিতে পারেন ডক্টর গৌতম শাস্ত্রী। এটাই আমাদের কাছে সবচেয়ে বড় পাওয়া। থেকে উনি যখনই ইয়ে করবেন, 3-4টে ওনার কন্ট্যাক্ট আছে, ওনার কথাগুলোকে শুনতে হবে। খুব ভালো লাগলো, জগন্নাথ মিত্রের সঙ্গে কথা বললাম। জগন্নাথ মিত্র কিন্তু একটাই কথা বলেছেন যে আমার যে সব সমস্যাগুলো ছিল সেগুলো কিন্তু হতে পারে যে তার কেরিয়ারের দিক থেকে, তার ব্যবসার দিক থেকে, কিন্তু আরেকটা সম্পর্ক, যে ছেলে আসবে নাই, একদমই সব থেকে মেন আছে, যে আসবেই না বলেছিল বাবার কাছে, সে কিন্তু ফিরে এসেছে। কার জন্য? ডক্টর গৌতম শাস্ত্রীর জন্য। আপনারাও যারা এই অনুষ্ঠান দেখছেন তারাও কিন্তু এক বাক্যে স্বীকার করবেন যে সাকসেস হাতের মুঠোয় এনে দেন ডক্টর গৌতম শাস্ত্রী, বন্ধ ভাগ্যের দরজা খুলে দেন ডক্টর গৌতম শাস্ত্রী। কি নাম আপনার? আমার নাম মানিক করগুপ্ত। মানিক করগুপ্ত। আপনি কোথা থেকে এসেছেন? আমি কল্যাণী থেকে এসেছি। কিসের টানে, কিসের আকর্ষণ এখানে আসা? আমি অনেক জ্যোতিষীদের কাছে গিয়েছিলাম, কিন্তু আমি সেভাবে ফল পাইনি। আমি তারপরে টিভিতে ফলো করি, কার কাছে গেলে পাওয়া যায়। ফল তো পাওয়া যায়, কিন্তু কার কাছে গেলে আমি ফল পাবো সেটা আমি চেষ্টা করি। দেখতে দেখতে ওনার প্রোগ্রাম দেখি এবং ওনাকে আমি অনেক দিন ধরে ফলো করি। ফলো করার পরে আমার মনে হলো যে এরকম একটা ডক্টর গৌতম শাস্ত্রী ভদ্রলোক, তার কাছে গেলে আমি আশা করি কাজ পাবো। যে কাজের জন্য আমি চেষ্টায় রয়েছি সেই কাজটা আমি পাবো। মানে আপনি যে সমস্যায় জর্জরিত, ডক্টর গৌতম শাস্ত্রী সেই সমস্যা থেকে আপনাকে উদ্ধার করতে পারবেন, এটাই এটাই আমার বাবা। মানিক বাবু খুব সুন্দর বললেন। কিন্তু অনেকের অনুষ্ঠান দেখেছেন, কিন্তু ডক্টর গৌতম শাস্ত্রীর যে প্রেডিকশন টিভিতে, সেটা থেকে অনেকেই অ্যাট্রাক্ট হন, যে একটা সামান্য ডেটা ফোনের মাধ্যমে বলে দিচ্ছে, তারপরে কি করে ভদ্রলোক তার পাস্ট, তার প্রেজেন্ট এন্ড ফিউচার ডিটেলসে বলে দিচ্ছে। সেই কারণে মানিকবাবু চলে এসেছেন আজকে, এবং উনি আশাবাদী ওনার যে সমস্যা আছে সেই সমস্যার সমাধান হবেই হবে, তাই তো? হ্যাঁ, আমি সেই আশাতেই ওনার কাছে এসেছি এবং আমি বেশি দিন হয় না এসেছি। শুনলেন তো, এনাদের প্রত্যেকের আশা, ভরসা এবং বিশ্বাসের একটাই নাম, ডক্টর গৌতম শাস্ত্রী, যার সম্পর্কে আমরা এত কিছু শুনলাম। চলুন এবার দেখে নিই তিনি কি বলছেন। আজকের যে ফিডব্যাক আপনারা পাচ্ছেন, এগুলো কিন্তু আমার সবটাই আমার গুরুদেবের আশীর্বাদ। কারণ গুরুদেব আমাদেরকে একটা জিনিসই বলেছিলেন যে যেভাবেই হোক মানুষকে উপকার করলে তোমার কিন্তু আগামী দিনে দেখবে তোমার মানুষ কিন্তু তোমার পাশে এসে দাঁড়াবে। এবং সেইভাবেই আমি কিন্তু যেভাবে সকলের উপকার বা আমি যতটা কাজ করছি সকলে উপকৃত হচ্ছে, এবং এর জন্য আমিও কিন্তু খুব আনন্দ পাই যখন তারা বলে যে না দাদা, আমি আপনার এই কারণে এই জন্য এসেছিলাম, এই কাজটা আমি পেয়ে গেছি।
সুতরাং আমিও চাই যে এইভাবে মানুষের পাশে থেকে মানুষকে সহযোগিতা করে মানুষকে আরো ভালো জায়গায় পৌঁছে দেওয়া। যাদের খুব দুঃখের মধ্যে কষ্টের মধ্যে আছে তাদেরকে কিছুটা গাইড করে তারা যদি আরো ভালো জায়গায় যেতে পারি এবং ভালো জায়গায় তাদেরকে যদি নিয়ে যেতে পারি, এটাই হচ্ছে আমার মেন উদ্দেশ্য। অর্থাৎ তারা যদি আরো ভালো জায়গায় যেতে পারে, সেখান থেকে যে আনন্দ উপভোগ করতে পারবো আমি, সেটা কিন্তু চিরস্থায়ী থেকে যাবে। তাহলে আর দেরি কেন, চটপট ফোন করুন 9836410969 অথবা 8335805241 এই নাম্বারে। শুধুমাত্র একটি ফোন, যা পাল্টে দিতে পারে আপনার গোটা জীবন। জ্যোতিষবিদ, বাস্তুবিদ, হস্তরেখা বিশারদ ও স্পিরিচুয়াল গাইড ডক্টর গৌতম শাস্ত্রী, এক এবং অদ্বিতীয়।